থিওরি কোনো কিছুই পড়বো না, বাট থিওরি কনসেপ্ট গুলো আমার এখানে কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমি একটু অন্যভাবে ভয়েস দিই যেহেতু এটা রেকর্ডিং হবে। সো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত এবিবি ক্র্যাশ কোর্সে। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যাথ ক্লাস। সো আমরা এখানে ম্যাথ গুলো খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাথ আমরা বোঝার চেষ্টা করব এবং খুব কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। সো আমরা এখানে থিওরি পড়বো না, বাট থিওরি না পড়লেও থিওরির কনসেপ্ট গুলো কাজে লাগবে। সো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের মডিউল এফ এর 28 নাম্বার ম্যাথে, যেখানে আমরা বন্ডের ইল্ড বের করার চেষ্টা করব। তো এজিউম আমরা, আমি বলছিলাম যে ম্যাথ সলভ করার সময় আমরা দেখবো যে কি দেওয়া আছে, ঠিক আছে? গিভেন কি দেওয়া আছে এক নম্বরে দেখবো, দুই নম্বরে আমার কি বের করতে হবে এই জিনিসটা দেখবো। তো আমার এখানে কি দেওয়া আছে একটু দেখি তো। যে বন্ড অন মার্কেট প্রাইস দেওয়া আছে আমার একটা বন্ডের আমার 850 টাকা, ঠিক আছে? ফেস ভ্যালু হইলো যেটার 1000 টাকা। তো আমি মার্কেট প্রাইস পাইছি, বন্ডের মার্কেট প্রাইস পাইছি, আমি ফেস ভ্যালু পাইছি, ঠিক আছে? এফডি পাইছি, ফেস ভ্যালু পাইছি। তারপর ফেয়ারলি কমন ফেস ভ্যালু ফর বন্ড অন দিস বন্ড, ইয়ারলি কুপন আর 150 টাকা। আমার ইয়ারলি কুপন হলো আমার 150 টাকা, সি পেলাম আমি 150 টাকা। দ্য কুপন রেট ফর দ্য বন্ড ইজ 15%, আমার 15%। তো এটা বুঝাই যাচ্ছে 15% মানে হলো আমার 1000 টাকার বন্ডে 15% মানে 150 টাকাই হয়। দ্য বন্ড উইল রিচ মেচুরিটি 7 ইয়ার, আসলে বন্ডের মেচুরিটি পিরিয়ড হলো 7 ইয়ার। আমাকে বলছে ইল টু মেচুরিটি বের করার জন্য। তো বন্ডের প্রাইস আমার আমি 850 পাইলাম, ফেস ভ্যালু পাইলাম 1000 টাকা, আমার কুপন পেলাম 150, মেচুরিটি পিরিয়ড হলো 7 ইয়ার্স। সো ওয়াইটিএম ইল টু মেচুরিটি আমার ফর্মুলা কি? আমার কুপন প্লাস ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু, ফেস ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে আমার মার্কেট প্রাইস ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? ফিউচার ভ্যালু, ফেস ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই 2। এটা হলো ফর্মুলা 2, এটা হলো ফর্মুলা 2, ঠিক আছে? তো আমি যদি ফর্মুলাতে ডেটা বসাই, আমি কুপন জানি 150 টাকা, আমার ফেস ভ্যালু আমি জানি যে 1000 টাকা, আর প্রেজেন্ট ভ্যালু মানে মার্কেট প্রাইস আমার 850 টাকা, 7 ইয়ার্স বন্ড, আমার 1000 টাকা ফেস ভ্যালু, আমার মার্কেট প্রাইস 850 টাকা, দুই হলো ফর্মুলার 2। তো আমি যদি এভাবে ক্যালকুলেট করি আমি পাচ্ছি 18.53%। এই 18.53% মানে হলো ইল টু মেচুরিটি, মানে হলো আমি যদি এই বন্ডটা 850 টাকা দিয়ে কিনি, আর যদি আমি 7 ইয়ার হোল্ড করি, হোল্ড করার পরে আমার যে রিটার্ন জেনারেট হবে ওই রিটার্ন, এনুয়াল রিটার্ন হবে 18%। তারপরে কোশ্চেন থাকতে পারে আমার, আমি বন্ডের ইন্টারেস্ট দিচ্ছে হলো 15%, আমার রিটার্ন 18% কিভাবে হয়? কারণ আমি তো 1000 টাকার বন্ডটা আমি 850-এ কিনতেছি, যেহেতু কম টাকায় কিনতেছি, আমার ইনভেস্টমেন্ট কম, এই কারণে আমার রিটার্নটা বেড়ে গেছে। কারো কোশ্চেন? স্যার আর একটু বুঝলাম স্যার, আর একটু কোন পয়েন্টটা? শুরুতে। আচ্ছা, শুরু থেকে যদি বলি, আমার মার্কেট প্রাইস দেওয়া ছিল, সো মার্কেট প্রাইস আমার 850 টাকা, ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, সো সবকিছু দেওয়া আছে 1000 টাকা। আমার এনুয়াল কুপন দেওয়া আছে 150, আমার এনুয়াল কুপন হলো 150, আমার 7 ইয়ার মেচুরিটি বন্ড, আমাকে বলছে ইল্ড টু মেচুরিটি বের করা, ইল্ড টু মেচুরিটি। তো আমার ফর্মুলার কিছু করার নাই, ফর্মুলা মনে রাখতে হবে, ইল্ড টু মেচুরিটি ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তো এখানে আমার আমার ইল্ড টু মেচুরিটি ফর্মুলা কি? আমার কুপন প্লাস ফেস ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু মানে মার্কেট প্রাইস ডিভাইডেড বাই টি, 10। আমি পুরোটাকে আবার ডিভাইড করবো কি ফিউচার ভ্যালু, সরি ফেস ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই 2। এটা হলো ফর্মুলা। সো আমার এখানে সবকিছু আমার জানা আছে। সো ফর্মুলাতে আমি ডেটা বসাবো, আমার অ্যান্সার হয়ে যাবে, আর কিছু না। ফর্মুলাটা মুখস্থ করতে যাই আর কি, formula। হ্যাঁ, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তো আমি ইয়ার ইল টু মেচুরিটি পাইলাম 18%। আপনার একটা কোশ্চেন রাখতে পারে যে আমার বন্ডের কুপন রেট হলো 15%, তো 18% কিভাবে হয়? আমি যদি কম প্রাইসে কিনতেছি তো আমার ইলটা বেশি হবে, রিটার্নটা বেশি হবে। এটা আপনাদের জন্য, আপনারা ক্যালকুলেট করে দেন, এটা আমি করবো না। সেম ম্যাথ সেম জিনিস, এটা আপনারা করবেন। তো আমাকে অ্যান্সার বলবেন, দেখি কয়জন পারে।
আসসালামু আলাইকুম স্যার, আমি রানিং এ আছি, কথা বলতে পারি নাই। এই যে বন্ডের ফেস ভ্যালু আর মার্কেট প্রাইসটা এইটা একটু বুঝাই দিন, এটা কি বিষয়টা? 850 ছিল আগের অঙ্কটা, এখন 1000, এটা একটু স্যার শুনতে পারতেন? জি জি। আচ্ছা, মার্কেট প্রাইস এখনো আছে। মার্কেট প্রাইস অফ দ্য বন্ড 850, আর হলো ফেস ভ্যালু হলো 1000। তার মানে হলো বন্ডের ফেস ভ্যালু, বন্ড মানে কি আমাকে বলেন তো? বন্ড মানে হলো আমি যদি বন্ড কিনি 1000 টাকা দিয়ে, ধরেন এটা 7 ইয়ার্স বন্ড, সে কি করবে, 7 ইয়ার্স পরে আমাকে 1000 টাকা ফেরত দিবে, সাথে সাথে কি করবে, সে আমাকে ইন্টারেস্ট দিবে, ঠিক আছে, 12% হারে ইন্টারেস্ট দিবে। তো এই যে আমার এই যে ফেস ভ্যালুটা হলো ওই ভ্যালু যে ভ্যালুতে আমি আমি কিনতেছি, এবং যে টাকা আমাকে ওই সময়ের পরে ফেরত দিবে, ঠিক আছে। তো ফেস ভ্যালু তো অনেক সময় বাইসেল হয় না। আমি যখন ধরেন কেউ বন্ড ইস্যু করলো, ইস্যুয়ারের কাছ থেকে যখন সরাসরি কিনি, যখন ডাইরেক্টলি কিনবো, তখন আমি কি করতে পারি, ফেস ভ্যালুতে কিনতে পারি। বাট আমি যখন সেকেন্ডারি মার্কেট থেকে কিনবো, অথবা আমি যদি ধরেন ডিসকাউন্টে সেল করে ইস্যুয়ার, তখন আমি শুধু মানে 1000 টাকা দিয়ে কিনতে হবে, নট নেসেসারি। এটা আমার 1010 টাকাও হইতে পারে, আবার 1000, আবার 950 টাকা হইতে পারে। এটা ডিপেন্ড করে। ফেস ভ্যালু হইলো যে ভ্যালুতে সে, আমি আরো সহজ করে যদি বলি, ফেস ভ্যালু হইলো যে ভ্যালুতে বন্ডটা ইস্যু হইছে, যে ভ্যালুতে বন্ডটা ইস্যু হইছে, এবং যে ভ্যালু ওই টেনর শেষে 7 বছর পরে আমাকে ফেরত দিবে, যে যে ভ্যালু আমাকে ফেরত দিবে, ঠিক আছে। আর মার্কেট ভ্যালু হলো যে প্রাইসে আমি কিনছি, যে প্রাইসে যে প্রাইসে আমি কিনে থাকি। তাহলে ওই 7 বছর 5 বছর পর যে অ্যামাউন্ট, ওইটা কোনটা স্যার? ওইটা কোন হারে হবে? 1000 হারে নাকি 850 হারে? না, 1000 হারে ফেস ভ্যালুতে আপনি টাকা ফেরত পাবেন। তাহলে স্যার এই যে দুই ভ্যালুর ডিফারেন্সটা, এইটা কি বলুন? 1000 এবং 850, এটা ডিসকাউন্ট এই অথবা প্রিমিয়াম। ডিসকাউন্ট ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম। সহজে যদি বলি যে আমি 850 টাকা পে করবো, কিন্তু 1000 টাকা একটা বন্ড পাবো, হ্যাঁ এরকম? হ্যাঁ, সহজ। হ্যাঁ, এটা রাইট রাইট। এবার কোশ্চেন রাখতে পারে যে এটা আবার কখন হয়, কখন হয় এই জিনিসটা বলি। ধর এই বন্ডের ক্ষেত্রে 12%, তাই না, 12% সে কুপন দিচ্ছে, সে ইন্টারেস্ট দিচ্ছে 12%, কিন্তু সে 850-এ সেল করতেছে। কখন সেল করবে? আমার মার্কেটে যদি ধরেন ইন্টারেস্ট রেট 15% হয়, সো মার্কেটে ইন্টারেস্ট রেট 15%, আমি অন্য বন্ড কিনলে 15% পাবো। তোমার বন্ডের রেট 12%, তো তোমারটা তো আমি 1000 দিয়ে কিনবো না, তুমি যদি আমাকে 850-এ দাও তাইলে আমি কিনবো। এবার ক্লিয়ার হয়েছে না আরো, কখন ডিসকাউন্টে সেল হয়? তো এই 12-15% এটা কোন মার্কেট, মানে ব্যাংকে নাকি সেকেন্ডারি মার্কেট যেটা বলি এটা? বন্ড মার্কেটের কথা বলতেছি। মার্কেটিং, হ্যাঁ, আপনার পয়েন্টটা রাইট। কারণ মার্কেটে ইন্টারেস্ট রেট 15%, মানে মার্কেট কি মার্কেট, তাই না? কোন মার্কেটে? মার্কেটে হলো মানি মার্কেট, যেখানে আমার বন্ড হইতে পারে, এফডিআর হইতে পারে। জিনিসটা তো ওপেন, আমার মার্কেট তো ওপেন। আমার এফডিআর এ যদি কেউ 20% দেয়, 20% দেয়, তো আমি কেন আপনার ধরেন 12% বন্ড ইনভেস্ট করবো? আমার অন্য বন্ড যদি 15% দেয়, আমি কেন 12% বন্ড ইনভেস্ট করবো? তো মার্কেট রেট বলতে আমার এটা বন্ড মার্কেট হইতে পারে, এটা এফডিআর মার্কেট হইতে পারে, ট্রেজারি বিল বন্ড হইতে পারে, যে কোনো মার্কেট, মানে মানি মার্কেটে যে কোনো ইনস্ট্রুমেন্টের রিটার্ন হইতে পারে। জি স্যার, ধন্যবাদ। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে। ধরেন আমার এই বন্ডের ইন্টারেস্ট রেট 12%, ঠিক আছে, মার্কেটেও 12%, তারপর আমি 850 দিয়ে কেন কিনবো? আমি বলবো ভাই তোমার বন্ডের, তুমি বন্ড ছাড়ছো, ফর এক্সাম্পল এবিসি ব্যাংক, ওই ব্যাংকের রেটিং ভালো না, ওই ব্যাংক হাই হাই ব্যাংক। সো হাই হাই ব্যাংকের আমি বন্ড কিনবো না, তুমি যদি আমাকে 850-এ দাও তাইলে কিনবো। ওইটাও হইতে পারে। শুধু যে ইন্টারেস্ট রেটের কারণে যে আমার কম ডিসকাউন্টে সেল হয় তা না, তার ক্রেডিট রেটিং যদি ভালো না হয়, তার যদি ক্রেডিট রেটিং ভালো না হয়, তার যদি রেপুটেশন না থাকে, তাহলেও ডিসকাউন্টে দিতে পারে। জি স্যার, বুঝতে পারছি। জি। তো থ্যাংক ইউ, কোশ্চেন করাতে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। সো আমি এখানে যারা ম্যাথ করতেছেন, আমি তাদের থেকে একটু তাল মিলাচ্ছি, আমি তাদের সাথে যাচ্ছি। আমার ইন্টারেস্ট রেট দেওয়া আছে হলো, কুপন রেট দেওয়া আছে 12%, আমার কুপন হলো 120 টাকা, আমার ফেস বিল হলো আমার 1000 টাকা, আমার মার্কেট প্রাইস হলো 800 টাকা। সো আমার ইল টু মেচুরিটিতে আমার সব ডাটাই আমার কাছে আছে, আমি সবগুলো ডাটাই বসাইলাম, আমার কুপন বসাইলাম, আমি ফেস বিলও বসাইলাম, আমি মার্কেট প্রাইস বসাইলাম, আমার ইয়ার টু মেচুরিটি বসাইলাম। সো আমি আমি ম্যাথ পেয়ে গেলাম 15%, ঠিক আছে। অ্যানুয়াল কুপনটা একটু যদি ক্লিয়ার করেন স্যার, এখানে 12% দেওয়া আছে, তাহলে আবার 1000 উপরে আমরা 12% দিলাম ওখানে স্যার, এটা? হ্যাঁ, 1000-এর উপর 12%। আমি বললাম না, ফেস বিলের উপরে সবকিছু হবে। 8 বছর পরে আপনার ফেস ভ্যালুতে টাকা ফেরত দিবে। আপনি 1000 টাকার বন্ডটাই আপনি কিনতেছেন 850-এ, তো ইন্টারেস্ট তো আপনার 1000-এর উপরই দিবে। ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা আমরা লম্বা করবো না, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, কারো কোনো সমস্যা এই ম্যাথে? একটু সাউন্ড দিয়ে। তো আমি পরের ম্যাথে চলে যাচ্ছি, মডিউল জি 26 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কম্পিউট দ্য প্রাইস অফ 10% কুপন বন্ড। আমাকে প্রাইস করতে ক্যালকুলেট করতে বলছে। কম্পিউট দ্য প্রাইস, আমি শুরুতে কি চাইছি এটা বের করে ফেলি। হ্যাঁ, আমাকে প্রাইস বের করতে বলছে। কিসের প্রাইস বের করতে বলছে? বন্ডের প্রাইস বের করতে বলছে। 10% কুপন বন্ড উইথ 12 ইয়ার মেচুরিটি, পার ভ্যালু হলো আমার 1,00,000 টাকা। রিকোয়ার্ড রেট অফ ইল্ড হলো 12%। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে কি? আপনি এখন একটা জিনিস পাইছেন, আপনি কুপন রেট পাইছেন হলো 10%। আবার এখানে বলতেছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড ইল্ড মানে কি? রিকোয়ার্ড ইল্ড যে কথা, আমি এটা হলো 1 নাম্বার দিলাম। 2 নাম্বারে হলো আমার ডিসকাউন্ট রেট, একই কথা, ডিসকাউন্ট রেট একই কথা। 3 নাম্বার হলো ইল্ড, একই কথা। রিকোয়ার্ড ইল্ড একই কথা, ঠিক আছে, অথবা ইল্ড একই কথা। শুধু ইল্ড যদি বলে তাহলে একই কথা, তিনটা জিনিস সেম। হ্যাঁ, তো এখন জিনিসটা হলো আমার এই রিকোয়ার্ড ইল্ড মানে কি? রিকোয়ার্ড ইল্ড মানে হলো আপনার কাছে ধরেন 1,00,000 টাকা আছে, আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কত পার্সেন্ট হলে ইনভেস্ট করবেন, আর আপনি বললেন যে 12% হলে আমি ইনভেস্ট করবো, ঠিক আছে। তো এটা হলো আপনার রিকোয়ার্ড ইল্ড। এখন কোশ্চেন আছে, এই 12% আমি কোথেকে পাবো? রিস্ক ফ্রি রেট হলো 10% আর 2% আপনি প্রিমিয়াম চাচ্ছেন, সো 12% হলো আপনার রিকোয়ার্ড। আপনি যদি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করেন 10% পাচ্ছেন, আর যদি আপনি যে বন্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন ওই বন্ডের রিস্ক প্রিমিয়াম হলো 2%, এটা একটু রিস্কি বন্ড। এই দুইটা মিলে হলো আমার রিকোয়ার্ড। তাহলে আমি ফেস ভ্যালু পাইলাম, কুপন রেট পাইলাম, ইল টু মেচুরিটি পাইলাম, এবং টাইম টু মেচুরিটি পাইলাম 12 বছর। তো আমাকে এখন বন্ডের ভ্যালু বের করতে হবে। তো বন্ডের ভ্যালুটা আমি এখানে দেখাই একটু, ঠিক আছে। তো ভ্যালু অফ বন্ড, ভ্যালু জিরোতে ভ্যালু কত হবে? আমি প্রথম বছর যে কুপন পাবো, কুপন কত পাবো? 10%-এ 1,00,000 টাকায় আমি কুপন পাবো হইলো 10%-এ কুপন পাবো কত? 200 না কাটা গেলে 1,000 টাকা, রাইট? কুপন পাবো 1,000 টাকা, এটা আমি ডিসকাউন্ট করবো, ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্ট করবো, ঠিক আছে, 1। সেকেন্ড বছর আমি কুপন পাবো 1,000 টাকা, এটা আমি ডিসকাউন্ট করবো 2 দিয়ে, 2 দিয়ে, রাইট? তো এভাবে ডিসকাউন্ট করতে করতে লাস্টের ইয়ারে আমার স্যার এটা এটা 1,000 হবে না, 10,000 হবে? 1,00,000-এর 10%। 1,00,000-এ 10% 1,000-ই হবে। ও না, 10,000 হবে, সরি, 10,000 হবে। তো 10,000 আমি একবারে লাস্টের পিরিয়ডে, আমার কত বছরের বন্ড? এটা 12 বছরের বন্ড। 12 বছরের মাথায় গিয়ে আমি কি পাবো? আমি 10,000-ও পাবো, আবার কি পাবো? এই মূল টাকাটাও ফেরত পাবো, 1,00,000 টাকা ফেরত পাবো। সো 1,10,000 হবে। আমি 1,10,000 টাকা পাবো হলো 12 বছরের মাথায় গিয়ে। সো আমি এটাকে আমি যদি ডিসকাউন্ট করি 12%-এ, আমি এটা হলো 12 দিয়ে ডিসকাউন্ট করি জিরোতে। আমি যদি এই সবগুলো ডিসকাউন্ট করি, জিরোতে ভ্যালু চলে আসবে, ঠিক আছে, জিরোতে ভ্যালু চলে আসবে। ভ্যালু কত হবে আমার? 87,611, 87,611, ঠিক আছে, এটা আমার ভ্যালু। আমি এই জিনিসটাই করছি, যে আমি ডিসকাউন্ট, আমার ক্যাশ ফ্লো 10,000 করে, ডিসকাউন্ট রেট হলো 12%। তো আমি ডিসকাউন্ট করছি, প্রথম বছরে ডিসকাউন্ট করে এত টাকা পাইছি, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে 12 বছরের মাথায় গিয়ে আমি কি পাইছি? 1,10,000। আমার কুপন সহ 1,10,000 টাকা, এটাকে ডিসকাউন্ট করলে এত টাকা পাইছি। সবগুলো ডিসকাউন্ট যখন আমি যোগ করবো, সবগুলো ডিসকাউন্ট যোগ করলে আমি 27,000 পাচ্ছি। তো আমি বসাইছিলাম পাশাপাশি, এখানে বসাইছি, এখানে বসাইছি, এখানে বসাইছি, এখানে বসাইছি, আর এখানে করা হয়েছে নিচে নিচে করা হয়েছে, নিচে নিচে করা হয়েছে, এই ডিফারেন্স আর কিছু। কার কোনো প্রবলেম এই বন্ডে, এই ইয়াতে? সেখানে কেন স্যার প্রথমে? প্রথম বছরে স্যার স্কোয়ার কেন হবে? প্রথম বছরটা 1 হবে না? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন। এটা 1 হবে, এটা বলেছি, এটা 1 হবে, এটা 1 হবে, ঠিক আছে। স্যার এখানে যে দেখছেন টাইম সিএফ, সিএফটা কি? সিএফটা কি কারেন্ট ক্যাশ ফ্লো নাকি? বইয়ের ভিতরে যে দেখছেন সিএফ মানে ক্যাশ ফ্লো, হ্যাঁ, সিএফ মানে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো ওই যে 10% ই করে যেটা, ওইটা ক্যাশ ফ্লো না? না, 12 বছরের মাথায় গিয়ে তো আমি মূল টাকাও ফেরত পাচ্ছি, ওইটাও আমার কি জন্য ক্যাশ ফ্লো। আপনি 12 অন্যভাবে বছর বলতে গিয়ে যে পারেন, আমার ক্যাশ ইনফ্লো বলতে পারেন, ইনফ্লো, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে।
আমরা চলে যাচ্ছি, আমি এখন ক্রস কারেন্সি শিখবো, ঠিক আছে, ক্রস কারেন্সি শিখবো। তো এক্সচেঞ্জ রেট কোটেশনে চলে যাচ্ছে। এক্সচেঞ্জ রেট কোটেশন হলো ডোমেস্টিক কারেন্সি, প্রাইস কারেন্সি। আমার কোটেশনে আমি ডাইরেক্ট কোটেশন, ইনডাইরেক্ট কোটেশন শিখবো, ঠিক আছে। সো ডাইরেক্ট কোটেশন কোনটা? আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন ভাই 1 কেজি চালের দাম কত? দোকানদার বললো 70 টাকা, ঠিক আছে। তো আমি যে জিজ্ঞাসা করছি 1 কেজি চালের দাম, আমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি 1 কেজি চালের দাম, ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি। সো সে বলছে 70 টাকা, এটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্টলি যদি বলি ভাই আমি দোকানে গিয়ে যে আমার 10 টাকা দিয়ে কতটুকু চাল দিবা, কতটুকু রাইস পাবো, তাকে ক্যালকুলেট করা লাগবে 10 টাকা দিয়ে কতটুকু রাইস পাবে। সো এটা হবে ইনডাইরেক্ট। তো সেম আমার কি, যে আমার ডোমেস্টিক কারেন্সি ইজ দ্য প্রাইস কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি হলো প্রাইস কারেন্সি, ফরেন কারেন্সি ইজ দ্য বেস কারেন্সি। এক্সাম্পল ফর পার্টিজ বেস ট্রেডেড। আমার এখানে আমি এটা হলো আমার ডোমেস্টিক কারেন্সি, প্রাইস কারেন্সি, ফরেন কারেন্সি হলো বেস কারেন্সি। আমি $115 দিয়ে, $115 দিয়ে আমি $1 পাই, ঠিক আছে। আচ্ছা, আমি এখন ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। ক্যালকুলেট দ্য ক্রস রেট ফর দ্য কোটেশন গিভেন বিলো। আমাকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলছে। সো আমি ক্রস রেট অলরেডি ক্যালকুলেট করে আসছি, আমার প্রবলেম নেই। ক্রস রেট কিভাবে ক্যালকুলেট করছি? আমার এখানে দেওয়া আছে কি, আমার ইউএসডি জেপিওয়াই দেওয়া আছে আর ইউএসডি বিডিটি দেওয়া আছে। এখানে বিট প্রাইস আস্ক প্রাইস নাই, শুধু একটা প্রাইসই দেওয়া আছে, ঠিক আছে, একটাই এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। তো আমার ইউএসডি উপরে জেপিআই দেওয়া আছে, ইউএসডি উপরে বিডিটি দেওয়া আছে। আমাকে বলছে জেপিআই বিডিটি বের করতে। তো জেপিআই বিডিটি বের করার জন্য আমার কি করতে হবে? আমি জানি যে জেপিওয়াই বিডিটি মানে হইলো উপরে জেপিওয়াই, নিচে বিডিটি। সরি, এটা কাটা, আমি নিচে বিডিটি এই পাশে লিখলাম, হ্যাঁ। আর এখানে আমি ইউএসডি লিখলাম, এখানে ইউএসডি লিখলাম। তো জেপিওয়াই ইউএসডি আমার নাই, আমার জেপিওয়াই ইউএসডি নাই, জেপিওয়াই নিচে, এখানে উপরে এখানে নিচে। তো আমাকে এটাকে উল্টানো লাগবে। তো আমি কি করব, জেপিওয়াই ইউএসডি বের করব, বের করার সময় আমি কি করব, উল্টাবো। তাহলে আমি জেপিআই টা উপরে নিয়ে গেলাম, ইউএসডি নিচে দিকে নিয়ে গেলাম, আমি জেপিআই উপরে নিয়ে গেলাম, ইউএসডি নিচে নিয়ে গেলাম। নেওয়ার জন্য আমি কি করছি, 1/145 করছি, ঠিক আছে, 1/145 করছি, করার পরে আমি একটা রেট পাইলাম। তো এখন আমি পারি না, এখন তো আমি বের করতে পারবো, তাই না? তো এখন আমি এটাতে ডেটা বসাবো, জেপিওয়াই ইউএসডি তে ডেটা বসাইছি, ইউএসডি বিডিটি তে ডেটা বসাইছি, ইউএসডি বিডিটি তে ডেটা বসাইছি। ডেটা বসানোর পরে আমি রেট পেলাম 0.75। সো আমি 1 নাম্বার অ্যান্সার হয়ে গেল, রোমান 1 এর অ্যান্সার হয়ে গেল। কারো কোনো প্রবলেম? একটু সাউন্ড দিয়েন। আমি 2 নম্বর ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। 2 নম্বরে ইউএসডি ক্যাট দেওয়া আছে, জিবিপি ইউএসডি দেওয়া আছে। আমার বের করতে বলছে জিবিপি ক্যাট। আমি জিবিপি ক্যাট এর মানে কি, জিবিপি ক্যাট ইজ ইকুয়াল টু, মানে জিবিপি উপরে আর নিচে হলো কি, ক্যাট। আমি দুই পাশে কি দিব, কমন কারেন্সি হলো ইউএসডি। আমি এখানে ইউএসডি দিলাম, এখানে ইউএসডি দিলাম। জিবিপি ইউএসডি আমার আছে, জিবিপি ইউএসডি আছে। সো আমি এখানে ডেটা বসাইলাম, যে 1.27 ইন্টু ইউএসডি ক্যাড, ইউএসডি ক্যাডও আছে, এটাও আছে। সো আমি এখানে ডেটা বসালাম 1.36। সো আমি গুণ করলে হয়ে যাচ্ছে 1.75। এখানে আর উল্টানো লাগতেছে না, এখানে যেহেতু অলরেডি আমার মিলে গেছে। সো আমি হুবহু যেভাবে আছে এভাবেই পাইছি। সো আমার এখানে উল্টানো লাগতেছে না। সো আমি 1.73 পাই। কারো কোনো কনফিউশন? আপনার যখন যেটা করা লাগবে ওইটা করবেন, ঠিক আছে। যদি করার দরকার না হয় আপনি কেন করবেন? হুবহু মিলে গেলে করার দরকার নেই। ক্রস কারেন্সি নিয়ে বিশ্বাস করেন, আমি যখন এগুলো পড়তে বসছি তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তো এই ক্রস কারেন্সি বের করা, আপনি যেভাবে আপনার যতগুলো মার্কেটে যতগুলো বই আছে যেভাবে দেওয়া আছে, সিম্পলি মাথা নষ্ট করা, আপনি মনে রাখতেই পারবেন না, কোনোভাবে মনে রাখতে পারবেন না। সো আমি আসলে সিএফএ তে এগুলো পড়ছিলাম, তখন আমি নিজে নিজে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করছিলাম, নিজে নিজে ইকুয়েশন বের করার চেষ্টা করছি। এটা তো জাস্ট সিম্পল ইকুয়েশন, তাই না? আমি এটাকে কি করলাম, ইউএসডি দুই পাশে নিয়ে আসলাম, জাস্ট আমি একটা ইকুয়েশন বের করে নিজের মতো করে শিখছিলাম। আমি যখন ধরেন আমি সিএফএ পাস করছি, তো ধরেন 17 সালে, সো 23-24 সালে এসে আপনাকে যখন ম্যাথ করাবো, তখন আমি বলছি যে আমার মনে আছে, আমি যে সিএফএ তে পড়ছিলাম এটুকু আমার মনে আছে, বাট আমি কিভাবে পড়ছি আমার মনে নাই, আমার কাছে বইও নাই, ঠিক আছে। তো পরে আমি অনেক খুঁজে খুঁজে বই বের করছি, বই বের করার পরে আমি বই বের উপর ম্যাথ সলিউশন করতে গেছি, আমার মাথায় আসতেছে না কিভাবে সলভ করছি।
তো অনেক 2-3 দিন বসার পরে আমার মনে পড়ছে যে হঠাৎ করে যে না আমি তো ওইভাবে সলভ করছিলাম। তো তখন আমি আমি সাকসেস, যে যাক আমি মনে করতে পারছি আপনাদের জিনিসটাকে সহজ করতে পারছি। আমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে না পারতাম, ইকুয়েশনটা যদি বের করতে না পারতাম, আমার জন্য খুব ইজি ছিল না আপনাদেরকে বোঝানো, আপনাদের জন্য ইজি ছিল না এই জিনিসটা বোঝা এবং পরীক্ষা দেওয়া। এই 2 নম্বরটা একটু বলেন, রিকোয়ারমেন্ট 2 নম্বরটা একটু। 2 নাম্বারটা তো সহজ, 2 নাম্বারে বলছে জিপিপি ক্যাট বের করতে বলছে। সো জিপিপি উপরে ক্যাট নিচে, সো আমি জিপিপি উপরে দিলাম, ক্যাট নিচে দিলাম, আর দুই পাশে ইউএসডি নিয়ে আসলাম, উপরে এবং নিচে ইউএসডি নিয়ে আসলাম। ঠিক আছে, তো জিপিপি ইউএসডি তো মিলে গেছে আমার। জিবিপি ইউএসডির ভ্যালু দেওয়া আছে 1.27, রাইট? এই যে 1.27। ইউএসডি ক্যাডের ভ্যালু দেওয়া আছে, ইউএসডি এবং ক্যাডের ভ্যালু দেওয়া আছে 1.36। আমাকে এখানে উল্টানো লাগতেছে না, আমি জাস্ট গুণ করে দিলেই 1.37 হয়ে যাচ্ছে। অডিট হওয়ার কারণে আরো ম্যাথ আছে, সেম টাইপের ম্যাথ। সো আমরা খুব সহজে একবারে পানির মতো শিখবো। ক্যালকুলেট দ্য ক্রস রেট, আমাকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলছে। ক্রস স্যার রেট মেটামেন্টরে যারা ক্লাস জিবিপি কি? করতেছেন ওদের মতো সুন্দর স্যার করে কেউ পারবেন না। স্যার জিবিপি কি স্যার? জিবিপি জিবিপি হইলো, এটা কারেন্সির নাম আর কি, কোনো একটা দেশের কারেন্সির নাম। কোন দেশের কারেন্সির নাম একটু দেখে বলা লাগবে। আমরা একটু গুগলে সার্চ দিই, দেখি জিবিপি কোন দেশের কারেন্সি। জিবিপি পাউন্ড আর কি, পাউন্ড। ব্রিটিশ পাউন্ডকে জিবিপি বলা হয়, ব্রিটিশ পাউন্ড। ঠিক আছে, তো আমি অন্য ম্যাথে চলে আছি। ক্রস রেট ক্যালকুলেট করতে বলছে, এখানে কি দেওয়া আছে, ইউএসডি ইউরো দেওয়া আছে, কি দেওয়া আছে এগুলো নিয়ে আমি এত বদার হবো না, আমি শুরুতে কোশ্চেনে চলে যাব। আমাকে বলছে সিএইচএফ ইউরো বের করতে। শুরুতে আমি কি করব, সিএইচএফ উপরে, আমি ইউরো নিচে দিব। ঠিক আছে, আমার কমন কারেন্সি ইউএসডি, সো আমি ইউএসডি নিয়ে আসবো। তো আমি দেখি মিলি কিনা, সিএইচএফ ইউএসডি আছে। সিএইচএফ ইউএসডি মানে হলো 0.990, রাইট? ক্রস করবো আমি ইউএসডি ইউরো আছে, সো আমি 1.1701। সো আমি করলে পেয়ে যাচ্ছি, আমি মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি 1.158। তো 1 নম্বর অ্যান্সার পেয়ে যাচ্ছি। 2 নম্বরে কি বলছে? 1 নম্বরে কারো সমস্যা? না। আমি অনেকগুলা ক্রস কারেন্সি করছি, এখনো যদি সমস্যা হয় তাহলে আসলে হবে না। সমস্যা না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, সমস্যা থাকলে হবে না। সো ইউরো আর হলো সিএইচএফ নিচে দিলাম। ঠিক আছে, সো কমন কারেন্সি ইউএসডি দিলাম। ইউরো ইউএসডি দেখি তো, ইউরো ইউএসডি কি আছে? ইউরো নাই, ইউরো উপরে নাই, ইউরো নিচে আছে। সো আমাকে এটাকে ইয়ে করা লাগবে, এটাকে একটু ঘুরাই লেখা লাগবে। সো এটাকে আমি ঘুরাই লিখি, ইউরো ইউরো ডিভাইডেড বাই ইউএসডি যদি করি আমি, 1/1.1701 যদি করি, 1/1.05 যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, কত হয় এখানে বলেন তো? একটু দ্রুত বলেন। ক্যালকুলেটর নাই আমার। জি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, আমি তো এভাবে করতে পারি, এভাবে না করে আরেকটা করতে পারি। আমার সিএইচএফ ইউরো বলছে না, সিএইচএফ ইউরো আমি বের করছি না, সিএইচএফ ইউরো বের করছি 1.15। তো সিএইচএফ উপরে ইউরো নিচে, পরের পরের 2 নম্বরই চাইছে কি ইউরো উপরে সিএইচএফ নিচে। সো আমি যদি এটাকে উল্টাই দেই, এটা রেজাল্টটাকে যদি উল্টাই দেই তাহলে তো হয়ে যাচ্ছে। সো আমি কি করছি, আমার ইউরো সিএইচএফ বের করছি, আমি জাস্ট এটাকে উল্টাই দিচ্ছি 1/, এটার যে অ্যান্সারটা পাইছিলাম 1.1584, এটাকে উল্টাই দিলেও হবে। ঠিক আছে, তো এটাকে উল্টাই দিলেও হবে, অথবা আমি যেভাবে বলছি এটা ওইভাবে করলেও হবে। আপনি যেভাবে করেন না কেন হবে। আমরা একটু করি, কিন্তু আপনারা তো কেউ অ্যান্সার বলেন না, প্রবলেম তো এটা। আমি একটু করি, হ্যাঁ, আবার আবার করতেছি। তো আমার ইউরো উপরে আমার সিএইচএফ নিচে। ঠিক আছে, ইউএসডি। তো ইউরো উপরে নাই, ইউরো নিচে আছে, তো এটাকে আমি উল্টাই,
আমার ইউরো উপরে নিলাম, আমি ইউএসডি নিচে নিলাম, 1/1.1701 কত হয়? Uh, 0.8546. 0.8546। তো আমি এখানে লিখলাম সমান সমান 0.8546 ইন্টু ইউএসডি উপরে সিএইচএফ নিচে, ইউএসডি উপরে এটাও নাই, ইউএসডি উপরে সিএইচএফ নিচে এটাও নাই, এটা আমার বের করা লাগবে। এটা আমি বের করি, এই পাশে বের করি। আমার ইউএসডি উপরে সিএইচএফ নিচে, ঠিক আছে, 1/0.990। তো 1/0.990 দিলে কি হয়? 1/0.990। তো এটা হয় হলো 1.0101. আনবোর্ড করে দেন, আনবোর্ড করে দেন স্যার, আনবোর্ড করে দেন সবাই। 1.0101। আমি দুটো যদি গুণ করি, গুণ 0.8546, সো এটা হবে আমার 0.8632। সো আমার 8632, ঠিক আছে, 8632। তার কোনো সমস্যা? 2 নম্বরে এটা ক্লিয়ার? আমি 2 নম্বরের ম্যাথে চলে যাচ্ছি। আমার ইউরো সবার আনবোর্ড শব্দই সাউন্ড হচ্ছে, আমি বাইকে একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যখন কথা বলবেন একটু আনমিউট করে নিয়ে। জি, আমি 2 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। 2 নম্বর ম্যাথে কি আমার কি দেওয়া আছে? ইউরো ইউএসডি দেওয়া আছে, সিএইচএফ ইউএসডি দেওয়া আছে। আমি এত কিছু দেখারই দরকার নাই, আমি শুরুতে অ্যান্সারে চলে যাই। আমার সিএইচএফ ইউরো দেওয়া আছে, সো সিএইচএফ উপরে আর হলো ইউরো নিচে। আমি ইউএসডি নিয়ে আসলাম, ইউএসডি সিএইচএফ উপরে আছে কোথাও, সিএইচএফ উপরে আছে, ইউএসডি নিচে আছে, সো আমি এটা 0.990 পাইলাম। ইউএসডি উপরে আছে, ইউএসডি উপরে নাই, এখানে ইউরো উপরে আছে, সো এটাকে আমি একটু ঘুরাই নেওয়া লাগবে। ইউএসডি উপরে, আমার ইউরো নিচে, নিচে যদি নিয়ে 1/0.8546, ঠিক আছে। তো 1/, একটু বলেন আপনারা, ক্যালকুলেট করেন। 1.1701. 1.1701 যদি করি, 1.1701, 1701 যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1.1701 ইন্টু 0.9, 1.158. 1.158, ঠিক আছে। তাহলে 2 নম্বর একটা পাইলাম, তো এটাও এভাবে বের করবো। তো আমরা সবগুলোই পারবো, আমি আর অন্য ম্যাথে গেলাম না, সবগুলোই পারবো, ঠিক আছে। এবার আমরা অন্য একটা ম্যাথে চলে যাচ্ছি। in planning business trips to Australia, you have budgeted euro এত for expense, the current exchange rate is for এত, ঠিক আছে। আমি ইউরোপে ট্রিপ করার জন্য একটা অস্ট্রেলিয়া বিজনেস ট্রিপ, অস্ট্রেলিয়াতে আমি ট্রিপ দেওয়ার জন্য একটা প্ল্যান করতেছি, যেখানে আমার বাজেট লাগবে এত ইউরো বাজেট লাগবে, ঠিক আছে, 10,000 ইউরো বাজেট লাগবে। তো আমার কারেন্টলি আমার এক্সচেঞ্জ রেট এত, ক্যালকুলেট দেয় আমার ক্রস এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে। তো আমি ক্রস এক্সচেঞ্জ রেট আমি পারি, so up to the decimal point, এবং using the cross exchange rate calculate above, determine how much AUD you will have after exchanging your euro। আমি AUD দিয়া, ঠিক আছে, সো আমি কত ইউরো পাবো। তো আমি ক্রস এক্সচেঞ্জ রেট বের করি শুরুতে। সো আমার ইউরো, আমার দেওয়া আছে কি, ইউরো এবং ইউএসডি এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, AUD এবং ইউএসডি এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। তো আমার লাগবে হলো ইউএসডি এবং অস্ট্রেলিয়ান AUD এর এক্সচেঞ্জ রেট। সো আমার লাগবে হলো এটা, তাই না, ইউরো এবং এওডি। সো আমি এটা আমার লাগবে, সো আমার ইউরো উপরে এওডি নিচে, ঠিক আছে। তো আমি আবারও করি, আমার ইউরো উপরে, আমার এওডি নিচে, ঠিক আছে, ইউএসডি দিলাম, সো ইউরো উপরে আছে, সো এটা আমার প্রথমটা হলো 1.12 ইন্টু, পরেরটা ইউএসডি উপরে নাই, এটাকে আমি ঘুরাই নেওয়া লাগবে, এটাকে আমি ঘুরাই নিব। সো ইউএসডি উপরে আনবো
ইউএসডি উপরে, নিচে হলো আমার কি ইউএসডি। সো 1.1.75। সো এটা ঘুরাই নিলে আমার কত হয় যে 1.33 হয়। সো আমি 1.33 দিয়ে যখন গুণ করব, আমি যখন গুণ করতেছি তখন আমি 1.49 পাচ্ছি। তা আমি কত পাবো? আমি আসলে যদি 10,000 দিয়ে গুণ করি তাহলে আমি এত ইউডি পাচ্ছি। তার কোনো সমস্যা? না স্যার আগে সামনে যান। যে স্যার ভাই এগিয়ে যান কারণ সামনে আজকে কাজ আছে অনেক। জি জি জি। সো আমরা যাচ্ছি যে মিস্টার রহমান ইজ প্ল্যানিং, আচ্ছা মিস্টার রহমান ইজ প্ল্যানিং সেন্ড কানাডিয়ান ডলার ইকুইভ্যালেন্ট টু টাকা 5 লাখ টু হিজ সন স্টাডিং ইন কানাডা। সো সে প্ল্যান করতেছে যে কানাডাতে সে 5 লক্ষ বিডিটি পাঠাবে। ইকুইভ্যালেন্ট টু বিডিটি 5 লাখ, মানে 5 লাখ ইকুইভ্যালেন্ট বিডিটি সমপরিমাণ কানাডিয়ান ডলার পাঠাবে। দ্য কারেন্ট এক্সচেঞ্জ রেট ইজ ইউএসডি বিডিটি এত, ইউএসডি এত দেওয়া আছে, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে আমার কানাডিয়ান ডলার এবং বিডিটি এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে হবে। সো আমার কানাডিয়ান ডলার উপরে, ঠিক আছে, আমার নিচে হলো আমার বিডিটি। আমি ক্রস কারেন্সি যদি করি তাহলে আমার ইউএসডি হবে, ঠিক আছে। ক্যাড এবং ইউএসডি, ক্যাড এবং ইউএসডি নাই, ক্যাড এবং ইউএসডি নাই, উল্টানো লাগবে। সো ক্যাড ইউএসডি উল্টাবো, উল্টাইলে কি হবে? 1/1.36 হবে। সো যা হয় আমি এখানে বসাবো, আর ইউএসডি বিডিটি এখানে বসাবো। আমার ইউএসডি বিডিটি তো আমার দেওয়া আছে, সো এটা আমি পরে বসাবো। সো এইভাবে আমি 1 নাম্বারটা ক্যালকুলেট করবো। সো আমি 1 নাম্বারটা ক্যালকুলেট করবো এইভাবে। সো আমার এটা দেওয়া আছে গিভেন এটা। সো আমি 1 নাম্বারটা ক্যালকুলেট করতে গিয়ে আমি এটা ক্যালকুলেট করছি, ঠিক আছে। আমি এটা পাইছি। তো এই কানাডিয়ান বিডিটি 86 মানে হইলো, এটার মানে কি? 1 কানাডিয়ান ডলার আমি পাবো 86 টাকা দিয়ে, ঠিক আছে, 86 টাকা দিয়ে, বাংলাদেশি টাকা দিয়ে। সো আমি 5 লাখ টাকাকে ডলারে রূপান্তরিত করবো। সো আমি 5 লাখকে যদি আমি ডিভাইড করি 86 দিয়ে, তাহলে এত ডলার পাবো। সো আমি 5 লাখকে আমি ডিভাইড করতেছি 86 দিয়ে, আমি এত ডলার পাচ্ছি, ঠিক আছে। আমি যদি ঐকিক নিয়মও করি যে আমার 86.1 টাকায় পাচ্ছি হলো 1 কানাডিয়ান ডলার, আর 1 টাকায় কত পাচ্ছি? 1/86.1 কানাডিয়ান ডলার। আর আমি 5 লাখ টাকায় কত পাবো? 5 লাখ টাকা কত পাবো? উপরে 5 লাখ টাকা, নিচে 86.1, ঠিক আছে। সো ঐকিক নিয়ম করলেও এটা হয় আর কি। তো আপনি ঐকিক নিয়মে করতে পারেন, এভাবে করতে পারেন। সো আপনি এত কারেন্ট লাগবে আপনার ছেলের পড়াশোনা করার জন্য। তো এই ছিল আমাদের ম্যাথের ক্লাস। আমাদের পড়াশোনা শেষ, একবারই শেষ। আমরা এখন চলে যাচ্ছি টিপস এন্ড ট্রিক্সে। সো আমরা আসলে সো আমাদের ম্যাথ ক্লাস সব ক্লাস শেষ। সো আমি স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স সেন্টার আয়োজিত টিপস এন্ড ট্রিক্স ক্লাসে, যেখানে আমরা অনেকগুলো টেকনিক শিখবো কিভাবে পরীক্ষা ভালো করতে পারি। আমি এখানে শিখবো যে আমার পরীক্ষার, আমি এখানে সাজেশন নিয়ে কথা বলবো, আপনাদের কমন কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। বড় একটা ইস্যু হলো আমি এখানে দেখাবো আপনাদেরকে আপনি পরীক্ষা হলে বসে আপনি 3 ঘন্টা ইউজ করে আপনি কত ভালো পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ক্লাস আপনাকে অনেক হেল্প করবে। আমাকে অনেকেই বলছে যে সমীর ভাই, আমি আপনার যে লাস্টে যে ট্রিক্স এন্ড ট্রিক্স মানে ক্লাসটা ছিল, টিপসের যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটা করার পরে আমি খুব এনার্জেটিক হয়ে গেছিলাম, আমি খুব মোটিভেটেড ছিলাম। আমি যখন 3 ঘন্টায় পরীক্ষায় বসছি, ওই সময়টাতে আমি খুব ভালো পরীক্ষা দিতে পারছি, ঠিক আছে। সো এটা আমাকে অনেকে ফিডব্যাক দিয়েছে। সো আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন ভালো একটা পরীক্ষা হয়েছে। ট্রিক্স টু অ্যান্সার কোশ্চেন, আমি কোশ্চেন অ্যান্সার করার সময় আমি কিছু জিনিস অবশ্যই মনে রাখা লাগবে। সো এটার অ্যান্সার কি জিনিস মনে রাখবো? আমি যখন ডেফিনেশনের কোশ্চেন অ্যান্সার করব অথবা শর্ট নোটের ক্ষেত্রে যখন কোশ্চেন অ্যান্সার করবো, একটা জিনিস আমাকে খুবই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমি ডেফিনেশন এবং শর্ট নোটের ক্ষেত্রে আমি শুরুতে ডেফিনেশন লিখবো কোনো কিছু, তারপর আমি ডেফিনেশনের ভিতরে আমি অবশ্যই 2-3টা ক্যারেক্টারিস্টিক্স লিখছিলাম, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি কি করব? ডিফাইন করব। আমি এডিশনাল ইনফরমেশন দিব, ওইটা সুবিধা অসুবিধা লিখতে পারি চাইলে। তারপর আমি একটা এক্সাম্পল অবশ্যই ইউজ করবো। এক্সাম্পল মাস্ট, এক্সাম্পল। এবং আমি যদি ডেফিনিশন লিখি, আমার কিন্তু অনেকগুলো লেখা হয়ে গেল। ডেফিনিশনের ভিতরে 2-3টা ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বর্ণনা করি, তাহলে আমার কিন্তু 1 পেজ হয়ে যাবে। তো 5 নাম্বারের জন্য কিন্তু আমার 1 পেজ এনাফ। সো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ট্রেজারি ম্যানেজমেন্টের একটা এক্সাম্পল কি আমাদের, এটা আমি ট্রেজারি ম্যানেজমেন্টের ডেফিনিশন দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে আপনি শুধু ট্রেজারি ম্যানেজমেন্টের ডেফিনিশন জানতেন, 2 লাইনের একটা ডেফিনিশন জানতেন, বা 2 লাইনের ডেফিনিশনকে আপনি কিভাবে 1 পেজে একটা পেজে রূপান্তরিত করবেন, টেনে লম্বা করবেন, ঠিক আছে। পরীক্ষা পাস করতে হলে খুব শর্ট লেখলেও হবে না, খুব বেশি লম্বা লেখার সুযোগ নাই।
তো আপনাকে কি করতে হবে, আপনি যে জিনিসটা জানেন ওইটাকে টেনে লম্বা করতে হবে। আমি জানতাম ডেফিনিশন কি, ট্রেজারি ম্যানেজমেন্ট হলো স্পেশালাইজ ফাংশন হ্যান্ডলিং অর্গানাইজেশন লিকুইডিটি ফান্ডিং রিস্ক এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজ করে থাকে। তো ট্রেজারি ম্যানেজমেন্ট কি করে থাকে, আমার লিকুইডিটি রিস্ক ম্যানেজ করে থাকে, ফান্ডিং রিস্ক ম্যানেজ করে থাকে, রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলোকে ম্যানেজ করে থাকে। ঠিক আছে, সো আমি এটা পাইলাম। সো আমি এক্সাম্পলে লিখলাম যে কোম্পানি উইথ গ্লোবাল অপারেশন ইউজ ট্রেজারি ম্যানেজমেন্ট হ্যাজ এগেইনস্ট ফরেন এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন এনশুরিং স্টেডি প্রফিট রিগার্ডিং কারেন্সি শিফট। আমি একটা এক্সাম্পল দিলাম যে যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করে ওই কোম্পানি কি করবে, সে কারেন্সির আমার ট্রেজারি ম্যানেজমেন্ট করে থাকবে যাতে কারেন্সি রিস্ককে মিনিমাইজ করতে পারে, কারেন্সি রিস্ককে মিনিমাইজ করতে পারে। সো আপনি যে এক্সাম্পল দিতে পারেন নট নেসেসারি, আপনি ব্যাংকের একটা এক্সাম্পল দিতে পারেন যে আমি এবিসি ব্যাংকে চাকরি করি, আপনি গল্পের মতো করে বললেন আমার ব্যাংক ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমার ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কি করে আমার লিকুইডিটি এনশিওর করে থাকে, সিআরআর এসএলআর মেইনটেইন করে থাকে, আমার রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট প্রিপেয়ার করে থাকে, ঠিক আছে, আর ফরেন কারেন্সি ম্যানেজ করে থাকে। সো আপনি এই কথাগুলো বললেই হবে। সো আপনার এক্সাম্পল হয়ে গেল, আমার ডেফিনেশন হইলো, আমার এক্সাম্পল হইলো। মাঝখানে আমি এখানে যে কথাগুলো বলছিলাম, লিকুইডিটি ম্যানেজ করে থাকে ব্যাংক, সিআরআর এসএলআর মেইনটেইন করে থাকে, ফান্ডিং ম্যানেজ করে থাকে, আমার ক্রাইসিস মোমেন্টে আমি বড় করে থাকি, রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজ করে থাকে। সো এই কথাগুলোকে আমি এখানে ক্যারেক্টারিস্টিক্সে বলবো যে অ্যাক্ট এজ এ অর্গানাইজেশনাল ফাইন্যান্সিয়াল হাব অপটিমাইজিং সোর্স এন্ড স্ট্র্যাটেজি ফর গ্রোথ। আমি এডিশনাল ইনফরমেশন দিতে পারি, আমি অ্যাডভান্টেজ দিতে পারি যে এটা এনশিওর করে, লিকুইডিটি এনশিওর করে, আমার ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটাকে এনশিওর করে। ঠিক আছে, অসুবিধা হলো আমার কি, আমার এক্সপার্টিজের অভাব আছে আমার ব্যাংকিং। সো এইভাবে আমি কি করতে পারি, আমি ডেফিনিশন জানতাম 2 লাইনের, এটা আমি পুরো এক পেজ লিখতে পারি। আমি ডিফারেন্স যখন আমি লিখবো, আমার পরীক্ষায় যখন আমি ডিফারেন্স লিখবো, ডিফারেন্সের ক্ষেত্রে আমি আমার কিছু জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, আমি ডিফারেন্সে আমি আমার নোটে আমি 5টা ডিফারেন্স লিখছি, কারণ 5 নাম্বারের বেশি ডিফারেন্স আসবে না, এই কারণে আমার নোটের প্রত্যেকটা ডিফারেন্স 5টা ডিফারেন্স লিখছি। সো আপনার এখানে অনেকে বলে যে সমীর ভাই আমার তো 70% আমার মনে থাকে না, আমরা যা পড়ি তার 30% মনে থাকে। ঠিক আছে, এটা স্টুডেন্ট লাইফের কথা ছিল, এটা আপনি এখন এসে বললে হবে না, আপনার এখন আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার বেশি, আপনার বুদ্ধি আছে বেশি। সো আপনি এখন 30% মনে রাখবেন, 100% লিখবেন, 70% অ্যাড করবেন, বানায় বানায় লিখবেন। ঠিক আছে, সো যে কথা বলতেছিলাম ডিফারেন্সে আমি কি করব, ডিফারেন্স হলো আপনার প্রথমে ডেফিনিশন লিখবেন, তারপর একটা এক্সাম্পল লিখবেন সবার সাথে। তাহলে ডেফিনিশন এবং এক্সাম্পল মিলে আপনার কি হয়ে গেল, আপনার 2টা পয়েন্ট হয়ে গেল। সো মাঝখানে আপনি কি পয়েন্ট লিখলেন, কি ওয়ার্ড লিখলেন, সো আপনার হয়ে গেল। ঠিক আছে, 5টা ডিফারেন্স হয়ে গেল। সো আপনি পরীক্ষা মানে টেন্স হওয়ার কোনো কারণ নাই, আপনার 5টা মনে না থাকলে আপনি 4টা ডিফারেন্স লিখলেও 5 নাম্বার কোশ্চেনে আপনি 4 পাবেন শিওর। আমি একটা ডিফারেন্স লিখতেছি, দিয়ে বুঝাচ্ছি আপনাকে ফিউচার কন্ট্রাক্ট এবং ফরওয়ার্ড কন্ট্রাক্টের ডিফারেন্স কি। তো আমি ফিউচার কন্ট্রাক্ট হলো আমার একটা স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট, যেখানে আমার কি হয় যে আমি একটা নির্দিষ্ট সময় পরে 1 মাস পরে আমি কোনো কিছু বাই করতে এগ্রিমেন্টে যাই। ঠিক আছে, আমার কি লাগবে, ডলার লাগবে। তো আমি 122 টাকায় ডলার পেতে চাচ্ছি, সো আমি ব্রোকারেজের কাছে গেলাম। ঠিক আছে, ফিউচার কন্ট্রাক্ট হলো আমি নরমালি ডিএসসি তে গেলাম, বাংলাদেশের সব ফিউচার মার্কেট নাই, সো বাইরের কান্ট্রিতে আছে গভর্নমেন্ট এপ্রুভ মার্কেট। এই ফিউচার মার্কেট হলো গভর্নমেন্ট এপ্রুভ মার্কেট। ওইখানে গেলাম, গিয়ে ব্রোকারেজের কাছে গেলাম, গিয়ে বললাম 1 মাস পরে আমি 122 টাকা দিয়ে কি করতে চাই, আমি $100 বাই করতে চাই, $100 বাই করতে চাই, তুমি আমাকে এগ্রিমেন্ট দাও। তো এটা ফিউচার কন্ট্রাক্ট হবে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট সেম, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি কি করলাম, আমার $100 লাগবে, $100 1 মাস পরে লাগবে, আমি 122 টাকা দিয়ে কিনতে চাচ্ছি। এক্ষেত্রে আমি মার্কেটে না গিয়ে আমি কোথায় গেলাম, আমার বন্ধুর কাছে গেলাম, ওভার দা কাউন্টারে যাই, অথবা কোনো বন্ধুর কাছে গেলাম, রিলেটিভের কাছে গেলাম, তুমি আমাকে 1 মাস পরে 122 টাকা তুমি আমাকে $100 দিবা, ওইটা হবে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। স্যার ডিফারেন্সটা কি ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড কন্ট্রাক্টে? ফিউচার কন্ট্রাক্ট হলো গভর্নমেন্ট এপ্রুভ মার্কেটে হয়ে থাকে, এখানে ব্রোকার কাজ করে, এখানে হলো পার্সন টু পার্সন আমি এগ্রিমেন্টে যাচ্ছি। ঠিক আছে, সো এই হলো আমার ডেফিনেশন লিখলাম, আমি একটা এক্সাম্পল দিলাম যে আমার ফিউচার মার্কেটের এক্সাম্পল হলো আমার ডিএসসি, আর এটা হলো ওভার দা কাউন্টার। সো ঠিক আছে, সো ট্রেডিং ভেন্যু যেটা যে এক্সচেঞ্জ, এটা হলো ওভার দা কাউন্টার হয়, এটা একটা এক্সাম্পল। স্ট্যান্ডার্ডাইজ, এটা হাইলি স্ট্যান্ডার্ডাইজ, এটা কাস্টমাইজেবল। তো এরকম আমি ভিতরে যে জিনিসগুলো পাইছি এগুলো আমি যদি লিখে দিই, ঠিক আছে, আমি এখানে লিখছি, ডেফিনিশনে লিখছি, তারপরে আমি আবার আলাদাভাবেও লিখছি, সমস্যা নাই, লিখে আমি 5টা বানাই দিব, তাহলে হয়ে যাবে। এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আপনি মূল কথাটা আগে বলে দিবেন, মূল যে কথাটা আছে মূল কথা আপনি শুরুতে বলে দিবেন, শুরুতে বলে দিবেন, আপনি পেঁচাবেন না। যারা খাতা দেখে ওরা পুরা পেজ পড়ে না, ওরা শুরুতে প্রথম 2-3টা লাইন পড়ে। তো আপনি যেটা করবেন, শুরুতে মূল কথাটা লিখে দিবেন, কি জানতে চাই সেটা বলে দিবেন। রাইট অ্যাবাউট আপনি শুরুতে বলতে পারেন আপনি কি নিয়ে লিখতে চাচ্ছেন, তারপর মেইন ডিসকাশনটা আপনি শুরুতে বলে দিবেন, তারপরে আপনি এটাকে ইলাবোরেট করলেন। ঠিক আছে, ডিটেইলে লিখলেন, লাস্টে সামারাইজ করবেন। ঠিক আছে, কনক্লুশন লিখবেন।
এখন কনজুগেশন আপনি উপসংহার শব্দটা লেখলেন না, এটা লিখবেন না, উপসংহার শব্দটা লিখবেন না, বাট আপনি সামারিটা তুলে দিন। সাজেশনের ব্যাপারে আমি বলি, সাজেশনের ব্যাপারে আসলে আমি যেটা বলবো, আপনি 5 স্টার চ্যাপ্টার গুলো শুধু পড়বেন যদি আপনার সময় না থাকে। আপনার সময় থাকলে সব পুরো বইটা পড়বেন, সময় না থাকলে 5 স্টার চ্যাপ্টার পড়বেন, টিকাগুলো শর্ট নোট গুলো সব চ্যাপ্টার থেকে পড়বেন। আমি যে লাস্টে সাজেশনটা দিছি, কোশ্চেন ওয়াইজ যে 5 স্টার সাজেশনটা দিছি, ওইটা ইগনোর করাটা আমি সাজেস্ট করি। ঠিক আছে, ওইটা আমি সাপোর্ট করি না, ওইটা থেকে আপনি কমন না পাওয়ার চান্স বেশি। এক্সাম স্ট্র্যাটেজি, আমি কিছু স্ট্র্যাটেজি টিক্স শিখাবো, যেগুলো এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে আপনি অনেক ভালো করতে পারবেন। এক্সাম স্ট্র্যাটেজি হলো বি অ্যাওয়ার। আপনি অ্যাওয়ার হবেন কি এর ব্যাপারে? গুড নাইট স্লিপ। পরীক্ষার আগের দিন একটু ভালো করে ঘুমাবেন। আপনি পরীক্ষার আগের রাত করে আপনি কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? পড়বেন, আপনি 12টা পর্যন্ত পড়লেন, 12টা থেকে ধরেন আপনি 6টা বা 7টা পর্যন্ত ঘুমাইলেন। সো ইট মিল হেলদি, আপনি হেলদি মিল খাবেন। সো হেলদি ফুডের ক্ষেত্রে একটা জিনিস বলি, আমাদের কিন্তু বেজালে ভরা। সো আমরা কি করি, ধরেন প্রচুর বেজাল খাচ্ছি, ঠিক আছে? সো এটার ব্যাপারে সবাই সতর্ক হবেন। আমি ট্রাই করি একটু ভালো কিছু খাওয়ার জন্য। তো ঠিক আছে, তো ভালো খাওয়ার জন্য আসলে ভেরি ভেরি টাফ। আপনি চালের মধ্যে ভেজাল আছে, আপনি ধরেন ডিমের মধ্যে ভেজাল আছে। তো এগুলো বের করা খুবই টাফ, সহজ না। তারপর আপনি ট্রাই করতে পারেন। আমি দুই একটা টেকনিক বলি। আপনি ডিম খাওয়ার ক্ষেত্রে জন্য আমি ধরেন এই যে ওমেগা 3টা আমি চুজ করি, অথবা ধরেন প্যারাগনেটটা চুজ করি। তো এরকম আপনি সুপার শপে এখন কিছু মানে ধরেন ভিটামিন সমৃদ্ধ কিছু ডিম পাওয়া যায়। ওগুলা ডিফারেন্ট ডিফারেন্ট খামারে তৈরি হয়। তো এখানে আমি জানি না, বিশ্বাসের ব্যাপার আর কি। ওরা আসলে কি বাজার থেকে ডিম কিনে প্যাকেট করে কিনা যায় না, বাট ওইখানে ওইটা হয়তো বেটার হইতে পারে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল, ওইরকম কিছু না। তো আমরা হেলদি ফুড খাবো, কমায় খাবো, পরিমাণ মতো খাবো। আমরা এর আগে পরীক্ষা হলে আপনি আর্লি যাবেন। রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আপনি পরীক্ষা ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়বেন। ম্যানেজ ইউর টাইম, টাইম ম্যানেজমেন্ট একটা ভেরি ডিফিকাল্ট একটা টাস্ক। সো আপনি টাইম ম্যানেজ করার জন্য টিকা দিবেন, শর্ট নোট দিবেন। শর্ট নোট দিলে টাইম সেভ হয়। শর্ট নোট আপনি 4টা শর্ট নোট, অথবা সরি 5টা শর্ট নোট, তো 4 নাম্বার করে 20 নাম্বার। সো 4টা পেজ লেখা খুব বেশি কঠিন হয় না, আপনি শর্ট নোট গুলো চুজ করতে পারেন। আপনি ম্যাথ সলভ করতে পারেন যদি ম্যাথে কনফিডেন্ট হন। আপনি আমি দুইটা জিনিস বলি, একটা হলো আমরা অনেক সময় আপনি যদি টাইমের দিকে বেশি খেয়াল রাখেন। আমার যেটা হয়েছিল সিএফএল লেভেল 2 তে আমার যেটা হয়েছিল, আমি টাইমের দিকে বেশি খেয়াল রাখছিলাম, বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, আমি পরীক্ষা দিতে পারিনি। তো আপনি টাইমের দিকে বারে বারে তাকাবেন না, আপনি একটা কোশ্চেন সলভ শেষ করার পরে, অথবা দুইটা কোশ্চেন শেষ করার পরে দেখবেন দুইটা কোশ্চেনে আপনার যত মিনিট যাওয়া দরকার ছিল, কথা বলতে 60 মিনিট, সরি 60 মিনিট না, তো আমি আপনাকে ডিবেট করে দিই। আপনি 3 কোটা মানে 180 মিনিট, 180 মিনিটে আপনাকে কি করতে হবে, 100 নাম্বারের কোশ্চেন সলভ করা লাগবে। তো তার মানে আপনি এক নাম্বারের জন্য 1.8 মিনিট পাচ্ছেন। তার মানে 20 নাম্বার কোশ্চেনের জন্য আপনি অন এন এভারেজ কত পাচ্ছেন, 20 নাম্বার কোশ্চেনের জন্য আপনি 35 মিনিট পাচ্ছেন। সো আপনি একটা কোশ্চেন সলভ করার পর দেখুন 35 মিনিট হয়েছে কিনা। সো এইভাবে আপনি টাইমটা ম্যানেজ করবেন। সো স্টে ফোকাস এন্ড কাম, আপনাকে ফোকাস থাকা লাগবে, লেখা লাগবে। অনেকে দেখবেন যে কলম কামড়ায়, অনেকে বসে থাকে, অনেকের ভালো লাগে না, লেখে না, তা না, আপনাকে ফোকাস থাকা লাগবে যে আমার লেখাই লাগবে। আমাকে 100 অ্যান্সার করা লাগবে, প্রথম টার্গেট আমার 100 অ্যান্সার করা লাগবে। দ্বিতীয় টার্গেট হলো আমাকে 5 নাম্বারের জন্য 1 পেজ লিখবেন। আর 7 নাম্বারের জন্য আপনার 1.5 পেজ লেখা লাগবে। সো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন। এটা আমি স্ট্যান্ডার্ড বললাম, কম বেশি হইতে পারে। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, ফোকাসড থাকবেন। আপনি যদি একটা কোশ্চেন বেশি লিখে ফেলেন, 3 পেজের লিখে ফেলেন, তাহলে হবে না, ঠিক আছে? তো আপনাকে সারাক্ষণ ফোকাস থাকবেন, সবকিছু অ্যান্সার করার ব্যাপারে থাকবে। ব্রিং রাইটিং ম্যাটেরিয়াল, আইডি কার্ড আপনি ঠিকভাবে নেবেন। এক্সাম হলে কি অ্যাপ্লাই করবেন? প্ল্যান ইউর অ্যান্সার বিফোর রাইটিং। আমি যেটা করতাম, আমি কোশ্চেনটা পাওয়ার পরে, ধরেন কোশ্চেন পাইলে আমি সবগুলো পড়তাম, পরে আমি টিক চিহ্ন দিতাম। 1 নাম্বার অ্যান্সার করব, আমি 3 নাম্বারটা অ্যান্সার করবো, টিক চিহ্ন দিতাম। সো ওইগুলো আমি অ্যান্সার করতাম, ঠিক আছে? শুরুতে ডিসিশন করে নিতাম কোনগুলো অ্যান্সার করবো। তো আমি এবং 1 নাম্বার অ্যান্সার করার পূর্বে আমি প্ল্যান করবো আমি এখানে কি কি লিখবো, ঠিক আছে? ইউজ বুলেট পয়েন্ট, অবশ্যই বুলেট পয়েন্ট ইউজ করা লাগবে। আপনি মনে করার কারণে আপনি ব্যাংকে চাকরি করেন, একটা ব্যাংকিং ডিপ্লোমা দিচ্ছেন, এখানে আবার মার্কিং করার কি আছে? আপনি কালার পেন দিয়ে দরকার হলে মার্কিং করবেন, ঠিক আছে? পয়েন্টের নিচে আন্ডারলাইন করবেন। ফার্স্ট সিম্পল সেন্টেন্স, দেন কমপ্লেক্স সেন্টেন্স। যারা ইংলিশে লিখবো আমরা শুরুতে সিম্পল সেন্টেন্স লিখবো, তারপর কমপ্লেক্স সেন্টেন্স লিখবো। ইউজ ট্রাডিশনাল ওয়ার্ড ফেস টু কানেক্ট আইডিয়া। আমি একটা প্যারা থেকে আরেকটা প্যারা যাওয়ার সময় ট্রাডিশনাল ওয়ার্ড লিখবো, ঠিক আছে? যে আমি এখানে কিছু ডিফাইন করছি, তো কনসিডারিং অ্যাবাভ, আমি কনসিডারিং অ্যাবাভ এরকম টার্ম ইউজ করবো। রিড ইউর অ্যান্সার বিফোর সাবমিটিং, এটা হয় না, কারোর টাইম হয় না। আমাদের পরীক্ষা বেল বাজে, আমাদের খাতার লেখাও শেষ হয়, আমরা রিভিশন দেওয়ার সময় পাই না। বাট রিভিশনের জন্য 15 মিনিট রাখতে পারেন চাইলে। ফাইনালি বিলিভ ইন ইউরসেলফ, সেফ, স্টে কনফিডেন্ট। আপনি বিশ্বাস রাখেন, কনফিডেন্ট থাকেন, আপনি পারবেন, এটা বিশ্বাস রাখতে হবে। আরেকটা জিনিস, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি বিবিএমবিএ পাস করে আসছেন, আপনি না পারলে কে পারবে? সো আপনি বিশ্বাস করেন, আপনি ম্যানেজমেন্টের ক্লাস করছেন, সো আপনি বিশ্বাস রাখেন, আপনি পারবেন। এই বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কিছু কমন কোশ্চেন করেন আপনারা,
সো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বাংলায় অ্যান্সার দিব না ইংলিশ অ্যান্সার দিব, অবশ্যই আপনি যেটাতে স্ট্রং হবেন ওইটাতে অ্যান্সার দিবেন। কোশ্চেন প্যাটার্ন অনেকেই বলে চেঞ্জ হবে কিনা, কোশ্চেন প্যাটার্ন আমি বলি আইবিবি কিন্তু বলে দিছে ওদের সিলেবাসে 96 এর যখন আমার সার্কুলার দিছিল তখন বলে দিছে কোশ্চেন প্যাটার্ন ট্র্যাডিশনাল হবে না, বুকিশ হবে না, এটা কনসেপচুয়াল হবে, কেস বেস হবে। ওইটার উপর বেস করে ওরা কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে। সো আপনি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের জন্য একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? তার মানে খুব বড় ধরনের চেঞ্জ হবে না, এটা বিশ্বাস রাখেন। আর আরেকটা জিনিস বিশ্বাস রাখেন, আপনি যেহেতু ক্লাস করছেন, আপনি যেহেতু জিনিসগুলো জানেন, কোশ্চেন গুলো যেভাবে আসে না কেন আপনি পারবেন। 3 নাম্বার হলো লেন্থ অফ অ্যান্সার, আমি যেটা বলছিলাম 5 নাম্বারের জন্য 1 পেজ রাখা লাগবে। টিকা যে 4 নাম্বার থাকে এটা 1 পেজ ছুঁই ছুঁই হইলেও হবে, পুরো 1 পেজ না হইলেও হবে। 8 নাম্বারের কোশ্চেনের জন্য আপনার 2 পেজ লেখা লাগবে, এটা স্ট্যান্ডার্ড। আপনি খুব বেশি কম লেখলেও হবে না, বেশি লেখলেও হবে না। সোর্স অফ স্টাডি আপনি আইভি আমার যে মেটামেন্টরের যে এমএমসি এর যে নোটটা আছে নোটটা পড়েন, আর তার বাইরে যদি সময় থাকে আইবিবি টেক্সট বই পড়েন, আর বাকি জিনিস না পড়লেও হবে। সো কোনো কোশ্চেন এন্ড অ্যান্সার আপনাদের? কোনো কোশ্চেন? সো এই ছিল আমার সেশন, পুরা একটা জার্নি আপনাদের সাথে ছিল। আমার প্রত্যেকটা মানে পুরো জার্নিতে আমরা প্রায় 18টার মতো ক্লাস করছি আপনাদের সাথে। সো সেশনটা খুবই খুবই আমি এনজয় করছি শুরু থেকে আজকে পর্যন্ত। তো আজকের পর হয়তো আপনাদের সাথে এভাবে বসা হবে না, আমি খুব মিস করবো, কারণ এই পুরো 1.5 মাস থেকে 2 মাস আমি খুব একটা ট্রমার ভিতরে ছিলাম। আমি ম্যাটেরিয়াল গুলা নিয়েই ছিলাম, আপনাদের পড়াশোনা গুলা নিয়েই ছিলাম, আমি শুক্র শনিবার আপনার ক্লাসে ছিলাম, সবগুলা ক্লাস আমি নিছি। সো আমি একটা ঘোরের ভিতরে ছিলাম, আমি পড়াশোনার ভিতরে ছিলাম। আমি এখন আজকের পর হয়তো আমি খুব মিস করবো দিনগুলা, কারণ দেখেন আমি এই 1.5 মাস আমার রুটিন ছিল যে আমি প্রতিদিন আমার অফিস করতাম, অফিসের পরে আমি স্লাইড গুলা রেডি করতাম শুক্র শনিবার আপনাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। খুব খুব আমি আগের দিন রাত্রে থেকে প্রিপারেশন নিতাম, সকালবেলা খুব আর্লি উঠে যেতাম, ওইটা আরেকবার স্লাইড গুলা দেখতাম, দেখে আপনাদের সাথে পড়তে বসতাম। তো আজকের পরে হয়তো এই দিনগুলো আমি খুব মিস করবো, আপনাদেরকে খুব মিস করবো, সবাইকে যদিও দেখার সৌভাগ্য হয় নাই। সো খুবই 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 আমার একটা মানে আজকের পরে একটা মনে হবে কি যেন নাই লাইফে, ঠিক আছে? সো ঠিক আছে, বেস্ট অফ লাক। সব কথার শেষ কথা হইলো আপনারা একটু পড়াশোনা করবেন, পরীক্ষাটা ভালো করে দিবেন, পাশ করবেন। সো আপনি পাশ করলে সো এটা আপনার লাইফে আপনি একটু সামনে এগিয়ে যাবেন, সাথে সাথে আমাদের ম্যাথামেটিক্স সেন্টারের জন্য এটাই বড় পাওয়া হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।